রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা। আজকে গল্পের পঞ্চম পর্ব। তারপর একদিন সুব্রত সত্যি গিয়ে হাজির হলো আরতিদের ক্যানিং স্ট্রিটের অফিসে। যাবে যাবে প্রথম থেকেই ভাবছিল, কিন্তু সংকোচের কাছে হার মেনেছে কৌতূহল। স্ত্রীর অফিসে গিয়ে পরিচয় দিতে হবে, আমি অমুক দেবীর স্বামী। অন্যের কানে সেটা কৌতুকের মতো শোনালেও নিজের মুখে যেন এখনো বাঁধে। তবু সুব্রত শেষ পর্যন্ত মনে হলো হিমাংশুবাবুর সঙ্গে একবার গিয়ে দেখা করা দরকার। তাকে বলতে হবে অ্যাপয়েন্টমেন্টের সময় যেসব শর্ত ছিল তা তিনি পুরোপুরি মানছেন না। মানে পুরোপুরি 16 আনার ওপরে 18 আনা আদায় করে নিচ্ছেন, কনফাইনমেন্ট বেশি করেছেন, খাটুনি বাড়িয়েছেন। এ সম্বন্ধে তার সঙ্গে একবার খোলাখুলি আলাপ করা দরকার। অফিস থেকে ঘণ্টাখানেক আগে বেরিয়ে সুব্রত গিয়েছিল ক্যানিং স্ট্রিটের মুখার্জি অ্যান্ড মুখার্জিতে। নিচের তলায় স্টেশনারি দোকান, যেখানে দুটি অপরিচিত বাঙালি মেয়েকে দেখতে পেল সুব্রত। পুরুষ ক্রেতাদের ভিড় জমেছে। পৌরগোছের আরও দুজন কর্মচারী কাজ করছেন একদিকে কাউন্টারে, আর একদিকে বসেছেন বড় ক্যাশিয়ার। সেখানে আরতি নেই। ভাগ্যই বলতে হবে সুব্রতর যে স্ত্রীর এখানে চোখাচোখি হয়নি। হিমাংশু মুখার্জির নাম করতে দারোয়ান নিয়ে গেল দোতলায়। চেয়ার, টেবিল, ফ্যান, ফোনে সাজানো পুরো অফিস। 4-5 লোক মাথা গুঁজে কাজ করছে। আরতিদের সঙ্গে এখানেও দেখা হলো না। নাম লিখে স্লিপ পাঠাতে সঙ্গে সঙ্গে সাদর আহ্বান হলো। হিমাংশুবাবু নিজেই উঠে এসে তাকে নিয়ে গেলেন নিজের কামরায়। আসুন আসুন। সুব্রত একটু বিস্মিত হয়ে বলল, আপনি কি চেনেন আমাকে? হিমাংশুবাবু একটু হাসলেন। না চিনবার কি আছে? মিসেস মজুমদারের অফিসিয়াল চিঠিপত্র তো আপনার কেয়ারেই যায়। প্রপার নেম আমি ভুলি না। তাছাড়া দূর থেকে একদিন আপনাকে দেখিয়েছিলেন মিসেস মজুমদার। ওকে অনেক দিন বলেছি আপনাকে নিয়ে আসতে, কিন্তু আপনার বোধহয় সময় হয়নি। ওরও সংকোচ ছিল হয়তো। সুব্রত বলল, না সংকোচের কি আছে, সত্যি কিছু নেই। আমরাও পূর্ববঙ্গের মানুষ মশাই, অত সংকোচ টঙ্কোচের ধার ধারিনি। দেশের মানুষ দেখলে রেখে ঢেকে আলাপ করতে জানিনি, একেবারে প্রাণ খুলে দিই। সুব্রত খুশি হলো। ও আপনিও পূর্ববঙ্গের? কোন জেলার? সিগারেটের কৌটো এগিয়ে দিতে দিতে হিমাংশুবাবু হাসলেন। খোদ ঢাকায়। আপনাদের বাড়িও তো মুন্সিগঞ্জ সাব ডিভিশনে, সবই শুনেছি। দেশলাই জেলে প্রথমে সুব্রত সিগারেটটা ধরিয়ে দিলেন হিমাংশুবাবু, তারপর ধরালেন নিজের। সত্যি খুব বলিষ্ঠ, লম্বা চওড়া, স্বাস্থ্যবান পুরুষ। মিনি ধুতি ও আদ্যির পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে। চওড়া কপাল, বড় চোখ, গোল গোল ভরাট মুখ। ছাইদানিতে সিগারেট ঝাড়লেন হিমাংশুবাবু। সুব্রত লক্ষ্য করল তার হাতের 2 আঙুলে দুটো হীরের আংটি জল জল করছে। হিমাংশুবাবু আর একবার আত্মপরিচয় দিলেন। সব বাঙাল মশাই, কোনো চিন্তা করবেন না। বাঙালে বাঙালে ছেয়ে ফেলেছি আমরা। ব্যবসা বাণিজ্যের প্রায় 12 আনি তুলে আনতে হলো পাকিস্তান থেকে, কিন্তু চুপচাপ বসে তো আর থাকা যায় না হাত পা কোলে করে। ভাবলাম দেখি কপাল ঠুকে আর ঢিল ছুঁড়ে। ভাগ্য পরীক্ষা করতে আমরা পূর্ববঙ্গের লোক তো কোনো দিন পিছপা নই। আর পূর্ববঙ্গের লোক ছাড়া হঠাৎ মেয়েদের জন্য এমন একটা নিউ অ্যাভিনিউয়েই বা খুলতে সাহস করত? পূর্ববঙ্গের লোক না হলে আপনি কি এত সহজে পাঠাতেন আপনার? হঠাৎ থেমে গেলেন হিমাংশুবাবু। ছাইদানিতে সিগারেটের মুখটা ফের একটু ঝেড়ে দিয়ে হাসলেন। একটু অপেক্ষা করতে হবে আপনাকে সুব্রতবাবু। মিসেস মজুমদার বউবাজারের দিকে বেরিয়েছেন একটু। ঘড়ির দিকে তাকিয়ে হিমাংশুবাবু বললেন, আর 5-7 মিনিটের মধ্যেই ফিরে আসবেন। সুব্রত এবার বলল,
আউটডোর ডিউটিটাই বোধহয় বেশি আপনাদের এখানে। হিমাংশুবাবু স্নিগ্ধ সৌজন্যে হাসলেন। আজ্ঞে তা একটু বেশি। নতুন ধরনের মেশিন, প্রথম দিকে পুশিং সেলের দরকার, তারপর একবার চালু হয়ে গেলে। তবে এ কথা মনে করবেন না যে প্রকাশ্যভাবে ক্যানভাস করবার জন্য মেয়েদের আমরা বাইরে পাঠাই। ওরা ডিমনস্ট্রেট করেন, কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখিয়ে দেন। মিসেস মজুমদার এদিক থেকে খুব এফিশিয়েন্ট হ্যান্ড। যেসব পার্টির বাড়ি তিনি গেছেন সব জায়গা থেকে আমরা খুব ভালো রিপোর্ট পেয়েছি। যে বাড়িতে মিসেস মজুমদার যান সে বাড়িতে অন্য কোনো মেয়েকে পাঠাবার উপায় নেই। পার্টির পছন্দ হয় না, তারা খুঁতখুত করেন। মিসেস মজুমদারকে ছাড়া চলে না তাদের। আলাপ আলোচনায় কাজে সব দিক থেকে তিনি পার্টিকে খুশি করতে পারেন। বসে বসে স্ত্রীর প্রশংসা শোনে সুব্রত। অন্য একজন পুরুষের মুখে স্ত্রীর প্রশংসা। চাকরিতে পাঠাবার সুযোগ না হলে স্ত্রীর এসব গুণ সুব্রতর কাছে অনাবিষ্কৃত থাকত। চা এলো, সেই সঙ্গে চলল দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার আলোচনা। হিমাংশুবাবু বললেন, ব্যবসা বাণিজ্যে তেমন সুবিধে করা যাচ্ছে না, দিনের পর দিন খারাপ হচ্ছে ব্যাপার। ঢাকা নারায়ণগঞ্জের আড়ত থেকেও এই রকম সব খবর আসছে। নিজের অভিযোগগুলি উত্থাপন করবার ঠিক যেন সুযোগ পেল না সুব্রত। তাছাড়া কেমন যেন নিরর্থকও মনে হলো সেসব কথা। একটু বাদে সত্যি এসে উপস্থিত হলো আরতি। পিছনে পিছনে চাকর এসেছে ছিট কাপড়ে ঢাকা লম্বা মতো একটা যন্ত্র হাতে নিয়ে। অনেকটা সেতারের মতো দেখতে, কিন্তু বাদ্যযন্ত্র নয়, শিবন যন্ত্র। স্বামীকে দেখে একটু অপ্রস্তুত হলো আরতি। সুব্রত হঠাৎ কি বলবে ভেবে পেল না, কিন্তু হিমাংশুবাবুর সপ্রতিভা অটুট আছে। হেসে বললেন, আসুন মিসেস মজুমদার, আমাদের নতুন একজন কাস্টমার এসেছেন। আরতি লজ্জিত ভঙ্গিতে একটু হাসল। কখন এসেছো? এই খানিকক্ষণ। হঠাৎ আর একদিনের কথা সুব্রতর মনে পড়ে গেল। বিয়ের বছর খানেক পরে আরতির কলেজের একজন বন্ধু এসেছিল দেখা করতে। ভারী লাজুক নম্র স্বভাবের ছেলে, নাম ছিল বুঝি পুলিন। খানিকটা ভয় খানিকটা ঈর্ষার চোখে তাকাচ্ছিল সে সুব্রতর দিকে। সুব্রত পরম দাক্ষিণ্যে মুখ মুচকে হেসেছিল। তারপর আরতি ঘরে ঢুকতে প্রায় ঠিক এই ভঙ্গিতেই বলেছিল, এসো আরতি, দেখো কে এসেছেন, চিনতে পারো কি না। সেদিন আরতি আর পুলিনকে কেউ কোনো কথা বলতে পারেনি, কিন্তু হিমাংশুবাবু আর আরতির সম্পর্ক এখানে সম্পূর্ণ ভিন্ন রকম। হিমাংশুবাবু তার প্রণয়ের প্রতিদ্বন্দ্বী নন, স্ত্রীর শ্রমের অংশীদার। মাত্র 100টি টাকা দিয়ে আরতির বেশিরভাগ শ্রম আর সামর্থ্যকে তারা কিনে নিয়েছেন। স্ত্রীর কাছ থেকে সেই জন্যেই পর্যাপ্ত পরিমাণে সেবা শুশ্রূষা পাচ্ছে না সুব্রত। এখানে পুলিনের মতোই তার অবস্থা। কিন্তু সুব্রত ভেবে দেখল, যতক্ষণ আরতি চাকরি করছে হিমাংশুর অফিসে ততক্ষণ নিজের 16 আনা স্বামিত্বের দাবি তোলবার কোনো মানে হয় না। স্ত্রীর দেহ মন তারই, কিন্তু দৈহিক শ্রমে 10 আনার শরিক হিমাংশু মুখার্জি। তারপর সুব্রতর সামনেই হিমাংশু আরতির সঙ্গে অফিস সংক্রান্ত আলোচনা শুরু করলেন, ঠিক যেমন পুলিনের সামনে আরতির সঙ্গে সুব্রত পারিবারিক সাংসারিক আলোচনা তুলেছিল। জিজ্ঞাসা করেছিল, কি কি আসবে বাজার থেকে, বাবার জন্য আজই ডাক্তার ডাকা দরকার হবে কি না। হিমাংশুবাবু তেমনই বলতে লাগলেন, মল্লিকাদের ওখানে আর কদিন যেতে হবে আপনাকে? হ্যাঁ, শ্যামবাজার থেকে যে 3টে অর্ডার আসবার কথা ছিল। নমস্কার জানিয়ে বিদায় নিল সুব্রত। যে কথা বলবার জন্য সে এসেছিল হিমাংশুবাবুই তা অন্য ভাষায় বলে দিলেন, আসবেন মাঝে মাঝে, ভারী খুশি হব পায়ের ধুলো দিলে। একদিন মিসেসকে নিয়ে যাবেন না আমাদের একডালিয়া রোডের বাড়িতে, আমার স্ত্রী ভারী খুশি হবেন। এই গেল ভূমিকা। তারপর হিমাংশুবাবু নিজেই সুব্রতর দুঃখে সহানুভূতি দেখালেন। মিসেস মজুমদার অবশ্য কিছু বলেন না, তবু বুঝি ছেলেপুলে নিয়ে সংসার,
এতক্ষণ আটকা থাকতে খুবই কষ্ট হয়। সবই বুঝি, আমরাও তো গৃহস্থ মানুষ, ঘর সংসার আছে, কিন্তু বুঝেও কি করব বলুন? সবাই মিলে খেটে খুটে বিজনেসটা তো আগে দাঁড় করাতে হবে। যা দিনকাল পড়েছে আর যা বাজার, দেখতেই তো পাচ্ছেন। এই হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ দিয়ে কিছু থাকে না মশাই, কিছু থাকে না। ফিরে এসে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সুব্রত একটা পার্ট টাইম জোটাবার। ইন্স্যুরেন্স এজেন্সির কাজ সুব্রত প্রায় ছেড়েই দিয়েছিল, ফের শুরু করলো বেরোতে। 2-3টে কেস জুটলো আর জুটলো পার্ট টাইম। 5টার পরে ছোট একটা পারফিউমারি ফার্মে তাদের হিসাবের খাতাপত্রগুলি দেখে দিতে হবে। মাত্র ঘন্টা দেড়েকের ব্যাপার। প্রথম মাসে 60 টাকা করে দেবে তারা, তারপর কাজকর্ম দেখে 70। ছুটির দিনে লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি নিয়ে বেরোলে মাসে 40-50 টাকা সহজেই রোজগার করতে পারবে সুব্রত। সুতরাং এবার সে আরতিকে চাকরি থেকে ছাড়িয়ে আনতে পারে। কিন্তু আরতি ছাড়বে না। তার কত হিসেব, কত যুক্তি, কত রাগ, কত কাকুতি মিনতি। চাকরি আরতি করবেই। চাকরির মোহ, নিজের হাতে টাকা রোজগারের মোহ তাকে পেয়ে বসেছে, তা সে কিছুতেই ছাড়তে পারবে না। সংসারের তহবিল সরোজিনী রাখতে রাজি হয়নি। হিসেবপত্রের ঝামেলা তিনি পোয়াতে চান না। খরচের টাকা আরতির কাছেই থাকে। মাসের প্রথম মাইনে পেয়ে সব টাকা সুব্রত তো আরতির হাতেই তুলে দেয়, কিন্তু শুধু সেই কটা পেয়ে তৃপ্তি নেই আরতির। তার নিজের হাতে রোজগার করা চাই। কেবল সুব্রতর হাত থেকে টাকা নিয়ে সে খুশি নয়। 8-9 ঘন্টা খাটুনির বিনিময়ে টাকা নিতে চাই তার হিমাংশু মজুমদারের হাত থেকেও। রাত্রে অত করে নিষেধ করা সত্ত্বেও সুব্রত চোখের সম্মুখ দিয়ে ফের সেজেগুজে হাই হিল জুতো পরে অফিসে বেরোলো আরতি। সুব্রত বলল, তুমি আবারও যাচ্ছ? আরতি স্বামীর কাছে এগিয়ে এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। তারপর মিষ্টি একটু হেসে বলল, হ্যাঁ যাই, আজ আর অত রাত হবে না, 6টার মধ্যেই ফিরবো। সুব্রত বলল, তবু তুমি যাবেই? আরতি তেমনি হাসি মুখে বলল, না গেলে চলবে কি করে? তাছাড়া অফিস তো, একটা নিয়ম কানুন আছে, নিজেও তো অফিস করো, সেসব যে না জানো তা তো নয়। হুট করে কি ছেড়ে দিয়ে আসা যায়? নোটিশ ফোটিশ দিতে হয় না একটা? অফিস থেকে ফিরে আসবার পর সুব্রত ফের জিজ্ঞাসা করল, দিয়েছিলে নোটিশ? আরতি তেমনি হেসে জবাব দিয়েছিল, দেব, এত ব্যস্ত কেন? খেপে গেলে নাকি? সুব্রত কঠিন স্বরে বলেছিল, খেপে এখনো যায়নি, কিন্তু তুমি বোধহয় সত্যি খেপিয়ে ছাড়বে। দিন 15 ধৈর্য ধরে অপেক্ষা করল সুব্রত। ঠিক পুরোপুরি ধৈর্য নয়, মাঝে মাঝে দাম্পত্য কলহ চলতে লাগলো। এমন ভয় পর্যন্ত দেখালো, তোমায় হয় চাকরি ছাড়তে হবে, নয় আমাকে। চাকরি যদি করতে হয় অন্যত্র থাকবার ব্যবস্থা করো। আরতি মাঝে মাঝে চটে ওঠে, বেশ তো তাই হবে। কিন্তু অফিস থেকে ফেরার পথে সেই দিনই হয়তো নিয়ে এলো সুব্রত ছোট ভাইদের জন্য জামা প্যান্ট, নিজের ছেলেদের জন্য চকোলেট, সুব্রতর জন্য রজনীগন্ধার তোড়া কিংবা দামি সুগন্ধি 1 পাউন্ড চা। তারপর নিজের হাতে চা করতে বসে। সুব্রত জিজ্ঞেস করে, আজও বুঝি মেশিন বিক্রি হলো একটা? আরতি সে কথার জবাব না দিয়ে বলে, চাটা কেমন? খুব ভালো গন্ধ বেরোচ্ছে না? সুব্রত সে কথার জবাব না দিয়ে চায়ের কাপটা ঠেলে সরিয়ে রাখে। অর্ধেক চাই পড়ে থাকে বাটিতে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 6ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন।
তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।